শ্রদ্ধেয় সভাপতি মহাশয় এবং সমবেত চিকিৎসক বন্ধুগণ, আজকের এই বিজ্ঞান সভায় হোমিওপ্যাথিক বিজ্ঞান পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানে বক্তা হিসাবে আমাকে আহ্বান করায় আমি কর্তৃপক্ষকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই চিকিৎসক, কাজে হোমিওপ্যাথির মূল নীতিগুলো আপনাদের অজানা নয়। হ্যানিম্যানের অর্গানন এবং কর্নিক ডিজিজ আপনারা নিয়মিত পড়াশোনা করেন বলেই আমার বিশ্বাস। তবু হোমিওপ্যাথিক বিজ্ঞান পরিষদ হোমিওপ্যাথির ২০০ পূর্তি উপলক্ষে গত ১ বছর যাবৎ অর্গাননের উপরে যে বিজ্ঞান বিষয়ক আলোচনা সভা চালিয়ে যাচ্ছেন, এটা সত্যিই প্রশংসার যোগ্য। আমরা যত বেশি অর্গানন আলোচনা করব, যত বেশি হ্যানিম্যানের কর্নিক ডিজিজ নিয়ে আলোচনা করব, তত বেশি হোমিওপ্যাথি তথা হোমিওপ্যাথদের পক্ষে সেটা মঙ্গল। আর যত অর্গানন থেকে দূরে সরে যাব, ততই আমরা হোমিওপ্যাথি থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। কাজেই হোমিওপ্যাথিক বিজ্ঞান পরিষদের এই প্রচেষ্টা নিঃসন্দেহে সাধুবাদযোগ্য। যাই হোক, আজকের আলোচ্য বিষয় কেস টেকিং, ডায়াগনোসিস, অ্যানালিসিস। কেস টেকিং এর যে বাঁধা নিয়ম ছক হ্যানিম্যান 83 অ্যাফোরিজম থেকে 104 পর্যন্ত গড়েছেন, আপনারা সবাই জানেন, সবাই পড়েছেন বা বাড়ি গিয়ে পড়ে নিতে পারেন। কাজে সেগুলো আলোচনার প্রয়োজন কিছুটা থাকলেও আরেকবার রিক্যাপিচুলেশন হয়। যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল দিকগুলো তুলে ধরা। কেস টেকিং এর সমস্যা কোথায় এবং সেটাকে কিভাবে সাকসেসফুলি কাজে প্রয়োগ করা যায়, রুগীতে প্রয়োগ করা যায়, সেইটা নিয়ে যত আলোচনা করা যায় আমাদের মতের আদান প্রদান হয়। কারণ আপনারা অনেকেই এখানে আছেন, অনেক বছর ধরে চিকিৎসা করছেন, আপনাদের অভিজ্ঞতা। কাজে আপনাদের অভিজ্ঞতা এক্সচেঞ্জ করলেন, আমরা আমাদের অভিজ্ঞতা এক্সচেঞ্জ করলাম। সেমিনার এইভাবে হলেই তবে সেটা কার্যকরী হবে। না হলে থিওরিটিক্যাল বইতে অর্গাননে যা লেখা আছে 83 থেকে 104 পর্যন্ত বলে তো লাভ নেই। এটা তো যে কেউ বাড়িতে পড়ে নিলে হয়ে যাবে। এবং সেই বিষয়ে একটু আগে ডক্টর নাথ বা তার আগে ডক্টর বোস এই অ্যাফোরিজমগুলোর মধ্যে মোটামুটি যা আছে তার সামারি আপনাদের বলেছেন। মুশকিল হচ্ছে কার্যক্ষেত্রে আমরা কতটুকু সেটা অনুসরণ করি, এবং যদি না করি কেন করি না, এবং যদি করি সেটা কি ঠিক মতো করি কিনা, এই জিনিসগুলো আমাদের আলোচনা করার দরকার। কেস টেকিং এর দুটো উদ্দেশ্য মেনলি, একটা হচ্ছে রোগ ডায়াগনোসিস করা, আর একটা হচ্ছে রোগী ডায়াগনোসিস। ইন্ডিভিজুয়ালাইজ করা আর জেনারেলাইজ করা। রোগ ডায়াগনোসিস করা মানে জেনারেলাইজ করা। একটা টাইফয়েড, এটা পেপটিক আলসার, এটা রিউমেটয়েড আর্থ্রাইটিস, এই জেনারেল করা হলো যাতে একটা ডিজিজের আইডিয়া পাওয়া। রোগটা কোথায় হয়েছে, কি ধরনের চেঞ্জ হয়েছে, তার কিরকম ডায়েট হবে, তার প্রগনোসিস কি, তার কমপ্লিকেশন কি, এই জিনিসগুলো আমরা ডায়াগনোসিস থেকে পাই। কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসকের কাজ এখানে শেষ না, এইখানে শুরু। রোগটা ডায়াগনোসিস পর এবারে কার রোগটা হয়েছে, তার কি সিমটম, তার কি পিকুলিয়ারিটি, তার কি ইন্ডিভিজুয়ালিটি, সেইটা আমাদের নিতে হয়, যেটা বেশ আপাত দৃষ্টিতে বেশ ডিফিকাল্ট। হ্যানিম্যান নিজেই বলেছেন কেস টেকিংটা যখন কমপ্লিট হয় then the most difficult task is over. কাজে কেস টেকিংটা যে বেশ ডিফিকাল্ট, এটা যখন হোমিওপ্যাথির স্রষ্টাই বলে গেছেন, তখন আমাদের কাছে সেটা যে আরো কত ডিফিকাল্ট তো খুব সহজভাবে অনুমেয়।
কাজেই এই ডিফিকাল্ট টাস্কটা আমরা কিভাবে সুষ্ঠুভাবে করব, পেশেন্টের এই ইন্ডিভিজুয়ালিটি আমরা কিভাবে নেব, নিতে গেলে আমাদের কি কি দরকার, এই জিনিসগুলোই আমাদের আলোচ্য বিষয় হওয়া উচিত। ডায়াগনোসিস আমাদের মধ্যে এখন বর্তমান দিনে দুটি গ্রুপ আমরা দেখতে পাই। একটি গ্রুপ এই ডায়াগনোসিস নিয়ে খুবই উৎসাহী, তাদের সমস্ত কনসেন্ট্রেশন রোগীর এক্সামিনেশন, প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস এবং মডার্ন যেসব এক্সামিনেশন হয়েছে, টেস্ট, সোনোগ্রাফি, সিটি স্ক্যান ইত্যাদি, এগুলো করে একটা ডায়াগনোসিসে পৌঁছানো। তারপরে সেই রোগের নাম ধরে থেরাপিউটিক বেসিসে নিজস্ব চিন্তাধারায় গঠিত স্পেসিফিক মেডিসিন দিয়ে চিকিৎসা করে। এই একটা গ্রুপ। নিজস্ব চিন্তাধারা কেন বললাম? 10 জনের প্রেসক্রিপশন দেখলে দেখি 10 জন 10টা গ্রুপের ওষুধ দিয়েছে একই কন্ডিশনের জন্য। তার মানে আমরা প্রত্যেকে আমাদের মন গড়া এক একটা গ্রুপ ঠিক করে নিচ্ছি যে হেমারেজ হলে এই ওষুধ হবে, যদি পাইলস হয় তার এই ওষুধ হবে, যদি রিউমাটয়েড আর্থ্রাইটিস হয় তাহলে এই ওষুধ। এখানে আর বেশি কষ্ট করার ব্যাপার নেই। যেটা সব থেকে ডিফিকাল্ট টাস্ক হ্যানিম্যান যেটা বলেছেন যে ইন্ডিভিজুয়ালাইজেশন, সেটা কিন্তু মিল। আর একটা গ্রুপ আছেন যারা রোগীর শুধু সিমটম নিয়ে মাথা ঘামাচ্ছেন, রোগীর কষ্ট কিসে বাড়ে কিসে কমে এসব জিজ্ঞেস করছেন, লোকালিটি, সেন্সেশন, মডালিটি, কনকমিশন সবই নিচ্ছেন, কিন্তু রোগী কি স্টেজে আছে, রোগীর এই অর্গানিক চেঞ্জগুলো কোথায় পৌঁছেছে, রোগীর ভবিষ্যৎ কি, রোগী সার্ভাইভ করবে কিনা, এইসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। তারা শুধু ওষুধ নির্বাচন করেই তাদের দায়িত্ব শেষ করছেন। কাকে দিচ্ছেন, সে কোথায় যাবে, তাকে ভালো করা যাবে কিনা, এই জিনিসগুলো চিন্তা ভাবনা না করে শুধু তারা রোগের দিকটা একদম নীল করে শুধু রোগীর কতগুলো সিমটম নিয়ে একটা তার যেটা মনে হলো তিনি সেই ওষুধ দিলেন। এর দুটোই কিন্তু কোনোটাই সাকসেসফুল হওয়া সম্ভব না। কারণ ডায়াগনোসিস থেকে যেমন আমরা রোগীকে পাবো না, তেমনি রোগী থেকে আমরা রোগের সিভিয়ারিটি, রোগের প্রগনোসিস, রোগের কমপ্লিকেশন পাবো না। সেই জন্য অসম্ভব করার গ্যারান্টি আমরা দিয়ে বলবো, অসাধ্য সাধন করার চেষ্টা করব এবং হাস্যাস্পদ হবে। কাজেই আমাদের এই কেস টেকিং হ্যানিম্যান যেটা যে পথ দেখিয়ে গেছেন এটা আদর্শ। তার আগে এইভাবে মেডিকেল সায়েন্সে কেস টেকিং এর ব্যবহার ছিল না। তখন রোগীর 2-4টে কথা শুনে পাল থেকে হাড় থেকে তার ওষুধ নির্বাচন হয়ে যেত। কারণ সেই এম ছিল ম্যাটেরিয়া পেকেন্স, কিসের থেকে রোগটা হচ্ছে একটা অ্যাসিউম করে নিয়ে তার বেসিসে ওষুধ নির্বাচন করা। না চাইলে এত কাণ্ড করার প্রয়োজন ছিল না। হ্যানিম্যানই প্রথম যিনি এইভাবে ডিটেলড একটা পেশেন্টকে, একটা মানুষকে আইসোলেট করার জন্য এই যে পন্থা বলে গেছেন, এটা ইউনিক। আমরা দেখতে পাচ্ছি বর্তমান দিনে মডার্ন মেডিসিনের সমস্ত বইতে কেস টেকিং কত ব্যাপক হয়েছে, কত ডিটেলসে করছেন। আজকাল অনেক অ্যালোপ্যাথিক চিকিৎসকের প্রেসক্রিপশনে দেখবেন সাইডে প্রচুর সিমটম লেখা থাকে, প্রচুর হিস্ট্রি লেখা থাকে, যার থেকে মোটামুটি একটা ডিজিজের লোকটার সামারিতে পৌঁছানো যায়। ইন্ডিভিজুয়ালিটি নাও, রোগের সামারিটা কিন্তু সুন্দরভাবে ফুটে ওঠে। কাজে এখন অনেক মডিফিকেশন হয়েছে, কিন্তু এই চিন্তাধারার জনক কিন্তু হ্যানিম্যান। তিনি এইভাবে কেস টেকিং এর রাস্তা অনেক আগে বাতলে গেছেন, যা এখন মডার্ন মেডিসিন গ্র্যাজুয়ালি অনুসরণ করছে বা করতে চলেছে। আমাদের এই কেস টেকিং এর এই ইন্ডিভিজুয়ালাইজেশন করার উদ্দেশ্য যদি সফল না হয় তাহলে বুঝতে হবে কেস টেকিং হয়নি। যদি রোগীর কেস টেকিং করার পর তার থেকে আমি যদি একটা ইন্ডিভিজুয়ালিটি না পাই অফ দি পেশেন্ট,
তাহলে তিনটে কনক্লুশনে আসা যায়। একটা হচ্ছে কেস টেকিং ফল্টি, 2 নম্বর হচ্ছে কেস টেকিং ইনকমপ্লিট, 3 নম্বর পেশেন্ট ইজ ইনকিউরেবল। এই 3 রকম সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি যদি ইন্ডিভিজুয়ালিটি না পাওয়া যায়। কেস টেকিং ফল্টি কিরকম? সমস্ত কালেকশন করা হয়েছে, সিমটম, হিস্ট্রি, সবকিছু, কিন্তু খাপ ছাড়া, সেই স্পেয়ার পার্টস এর মতন। এর নাক, তার কান, চোখ ঠিকভাবে অ্যারেঞ্জ করা হয়নি। হ্যানিম্যান কিন্তু কেস টেকিং এ বলেছেন রোগীকে আস্তে আস্তে বলতে বলতে হবে এবং সেই কথাগুলো শুনে তার ইম্পর্টেন্ট পয়েন্টস টু বি নোটেড। যা যতগুলো কথা বলে গেল সবগুলো লেখার দরকার নেই, তার ভাষাতেই লিখবো আমরা, কিন্তু তার ভেতরকার ইম্পর্টেন্ট পয়েন্ট, সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমরা যদি বেছে না, যদি এলোমেলো ভাবে রুগী যা বলে যাচ্ছে দেখে যায়, অতীত ইতিহাস 8-10টা অসুখের নাম বলে গেল, লিখে গেলাম, তার কোনোলজি লিখলাম না, কোনটা প্রথম কোনটা পরে, কিভাবে হলো, ফার্স্ট মেজর ইলনেস কি, এসব কিছু না লেখার ফলে কেস টেকিংটা ফল্টি হয়ে গেল। সবই আছে কিন্তু তার থেকে কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না। এইসব কেসকে আমাদের পূর্বসূরীরা বলেছেন দিস ইজ নো কেস। 50 পৃষ্ঠা কেস টেকিং করে এনে তার থেকে যদি ইন্ডিভিজুয়ালিটির কোনো পিকচার না পাওয়া যায়, তাহলে তারা এগুলোকে বলেন ইট ইজ নো কেস, মানে এর মধ্যে কোনো কেস। তো এটা আমাদের ফল্ট। ইনকমপ্লিট কিরকম? আপনি লোকেশন জেনেছেন, মডালিটি জানেন, মডালিটি জেনেছেন, সেন্সেশন জানেননি, কনকমিটেন্ট জিজ্ঞেস করেননি, তারপর মেন্টাল ফিচার, তার আজকালকার মানসিক সিমটম পাওয়াই যায় না বেশিরভাগ, প্রশ্ন করলেই ও সব ঠিক আছে। রোগীর যা কষ্ট তার বাইরে তারা কিছু বলতে চান না, মনে করেন এলাম পেট ব্যথার চিকিৎসা, আমি কি চিন্তা করি তা নিয়ে ডাক্তার ওর মাথা ঘামাবার কি দরকার। সেই জন্যে এই মানসিক সিমটম খুব ইন্টেলিজেন্টলি, ট্যাক্টফুলি যদি আমরা না জিজ্ঞেস করি পাবো না। তারপর হিস্ট্রি, যা রোগী বলেছে তার বাইরে আর কিছু আছে কিনা সেগুলো নেবার চেষ্টা করি। এই জন্য দেখা যায় মেটেরিয়াল আপনার কেস টেকিং পড়েই বলে দেওয়া যায় যে এটা ইনকমপ্লিট, এর মধ্যে কমপ্লিট। যদি সিমটম গুলো কমপ্লিট না হয়, সব সিমটম যে কমপ্লিট থাকবে তার কোনো মানে নেই, কিন্তু লোকেশন, সেন্সেশন, মডালিটিস, কনকমিটেন্ট এইগুলো না জিজ্ঞেস করলে প্রত্যেকটা সিমটম, শুধু হেডেক, ফ্রন্টাল আর চাপ দিলে কম, আপনি এইটুকু লিখেই এনাফ। কিন্তু কখনো বাড়ে, কিসে কমে, অন্যান্য অ্যাসোসিয়েটেড ফিচার কি, ওর সঙ্গে কোনো কনকমিটেন্ট আছে কিনা। কালকে আমার চেম্বারে একটা রুগী একটা কনকমিটেন্ট পিকিউলিয়ার সিমটম, তার খুব হাই ওঠে, যখনই হাই ওঠে তার চোখ যেতে, তার কমপ্লেন ছিল হাই ওঠাটা। তো সেটা আমি যখন লিখছি হঠাৎ তিনি বললেন আর একটা অদ্ভুত ব্যাপারটা তোর কি, যখনই হাই উঠবে আমার তখনই চোখ দিয়ে জল লাগবে। তো এই কনকমিটেন্ট যদি আমরা না লিখি তাহলে কি করে আমরা সঠিক জায়গায় পৌঁছবো? কারণ এটা তো একটা পিকিউলিয়ার সিমটম, কোনো সন্দেহ নেই। একটা হাই উঠছে তার সঙ্গে প্রত্যেকবার চোখ দিয়ে জল পড়বে তার কোনো মানে নেই। তো কমপ্লেনটা ইয়নিং এবং তার সঙ্গে এই যদি ল্যাক্রিমেশন হয় তাহলে সেটা হলো তার কনকমিটেন্ট। এই কনকমিটেন্ট আমরা যদি না গুরুত্ব দিই, না লিখি, তিনি বলে গেলেন ল্যাক্রিমেশন আলাদা লিখলাম আর ইয়নিং আলাদা লিখলাম, কিছু লাভ হবে? এর থেকে ইন্ডিভিজুয়ালিটি পাওয়া যাবে। সেই জন্য বুঝতে হবে যে কেস টেকিং তাহলে ইনকমপ্লিট। আর ইন স্পাইট অফ অল এফর্ট যদি তার ইন্ডিভিজুয়ালাইজিং ফিচার্স না পাওয়া যায়, যদি পেশেন্টের ইন্ডিভিজুয়ালিটিকে খাড়া করা না যায়, সমস্ত নিয়ম যথাযথ ফলো করে, তাহলে বুঝতে হবে পেশেন্ট ইজ ইনকিউরেবল। আমরা ক্যান্সার অ্যাডভান্সড স্টেজে, লিউকিমিয়া, থ্যালাসিমিয়া এইসব রোগীতে দেখবেন ওই লোকাল সিমটম ছাড়া জেনারেল স্পেশাল ফিচার, আইডেন্টিফাইং ফিচার খুব কম পাওয়া যায়। প্রবলেমটা সেইখানে এসে দাঁড়ায় এবং এই কারণেই এইসব পেশেন্টগুলো দুরারোগ্য। তো কাজেই ইন্ডিভিজুয়ালাইজিং ফিচার যেখানে ল্যাকিং
হোমিওপ্যাথি তথা হোমিওপ্যাথ সেখানে অসহায়। হ্যানিম্যান নিজেই একথা বলেছেন যে ইন্ডিভিজুয়ালিজিং ফিচার না থাকলে সে পেশেন্ট চিকিৎসা করে হোমিওপ্যাথিতে কিওর করা যাবে না। তেমনি আমাদের যত স্টলওয়ার্ডস আছেন সবাই এক কথা যে আইডেন্টিটি যদি পেশেন্টের আমরা খুঁজে না পাই কিছুতেই তাকে প্যালিয়েট করা যাবে, রিলিফ দেওয়া যাবে, কিন্তু কিওর বলতে যা তা হয়। সেই জন্যে কেস টেকিং সম্বন্ধে এক একজন এক এক রকম প্রসেস বলে গেছে। হ্যানিম্যান বলেছেন বনি হোসেনের প্রসিডিওর আপনারা জানেন, তার হেক্টোমিটার, তারপরে আপনার কেন্টের প্রসিডিওর, ন্যাশ বলেছেন, হেরিং সব থেকে সংক্ষেপে বলেছেন হেরিং, টু লিসন, টু রাইট, টু কোয়েশ্চেন অ্যান্ড টু কোঅর্ডিনেট। চারটি কথা। হেরিং এর কেস টেকিং খুব সিম্পল। টু লিসন, রোগীর কথা শুনতে হবে। টু রাইট, লিখতে হবে। টু কোয়েশ্চেন, এবার তাকে প্রশ্ন করতে হবে। অ্যান্ড টু কোঅর্ডিনেট। সুন্দরভাবে সমস্ত কেস টেকিং এর সামারি এই চারটি কথার মধ্যে আছে। পিয়ারসি স্মিথেরও কেস টেকিং এর প্রসিডিওর বলা আছে। তো আমাদের যে কোনো একটা প্রসিডিওর আপনি অ্যাডপ্ট করুন অফ ইউর ওন, নিজেই সেই প্রসিডিওরটা ঠিক করে নিন কিভাবে আপনি কেস টেকিং করবেন, যার মধ্যে হ্যানিম্যানের নির্দেশিত এই 83 থেকে 104 পর্যন্ত সব পয়েন্টস গুলো থাকে। অথচ আপনি আপনার কার্যসিদ্ধিটা খুব সহজে অল্প সময়ে করতে পারেন। এটা আমাদের প্রত্যেককে নিজেকে ডেভেলপ করে নিতে হয়, তা না হলে ওদের কেস টেকিং এর প্রসিডিওর একটু আলাদা হবে। সবাই তো হ্যানিম্যানের এই প্রসিডিওর ফলো করতে পারত, কিন্তু তাদের কোনো প্রসিডিওরের মধ্যে হ্যানিম্যানের এই বক্তব্যগুলো নেই তা কিন্তু না। তারা সেটাকে সংক্ষেপ করে কিভাবে এগোনো যায় সেই সব পথ তারা নিজেরা ঠিক করে নিয়েছে। আমাদেরও ঠিক করতে হবে। কেন জানেন? এই 83 to 104 এছাড়াও অর্গাননের বিভিন্ন জায়গায় বিগিনিং টু এন্ড এই কেস টেকিং বলা আছে বিক্ষিপ্ত ভাবে। মেন্টাল ডিজিজের ক্ষেত্রে, ওয়ান সাইডেড ডিজিজের ক্ষেত্রে, বিভিন্ন ব্যাপারে, অবজারভেশনের ক্ষেত্রে, অ্যানিম্যানের কনিক ডিজিজেও এই কেস টেকিং, সিফিলিটিক পেশেন্ট কোন স্টেজে আছে কিভাবে বোঝা যাবে সেটাও তো কেস টেকিং। কাজেই এই কেস টেকিং কনিক ডিজিজ আর হ্যানিম্যানের অর্গাননের সমস্ত জায়গা থেকে এক জায়গায় করতে একত্র করে সেই পয়েন্টগুলোকে আমি জিজ্ঞেস করবো করে যাতে কিছু বাদ না থাকে। যদি বলেন হ্যানিম্যান এক জায়গায় লেখেননি কেন, তার কারণ আছে। অর্গানন প্রথম প্রকাশ হয়েছে 1810 সালে। হ্যানিম্যানের কনিক ডিজিজ 1829 সালে যে অর্গানন বেরিয়েছে তার আগে আমরা পাই না, কারণ 1827 সালেই তিনি এই কনিক ডিজিজের মায়োমেটিক ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে স্ট্যাপ অ্যান্ড ব্রসকে বলেন। এর আগে তিনি তার এই মায়োমেটিক কথা কিছুই বলেননি। 11 বছর ধরে এক্সপেরিমেন্ট করে সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে প্রথমে 20 বছর 96 সাল থেকে, আর তারপরে এই 11 বছর, 31 বছর পরে আমরা মায়োজম সম্বন্ধে জানতে পারি। তো সেটা কি করে ওই 83 থেকে 104 এর মধ্যে ঢুকবে? কারণ সে তো অনেক আগেই লেখা হয়ে গেছে। তাছাড়া প্র্যাকটিক্যাল লাইফে করতে যে যেখানে যেসব সমস্যা হয়েছে সেই প্রসঙ্গে তিনি কেস টেকিং এর উল্লেখ করেছেন, আমি আপনাদের দেখাচ্ছি। কাজে সেগুলোকে এক জায়গায় করা সম্ভব না। টাইম টু টাইম রোগীর চিকিৎসার ক্ষেত্রে বলতে যে এই কেস টেকিং এর প্রসঙ্গ এসছে। তো কাজেই আমরা এই যে 83-তে যে নাচ কথাগুলো বললো, আমরা সেগুলো নিয়ে একটু পরে একটু আলোচনা করছি। আমি শুধু দেখাচ্ছি যে কত জায়গায় হ্যানিম্যান এই কেস টেকিং এর কথা বলেছে। 98 অ্যাফোরিজমের ফুটনোটে বলছেন, a pure fabrication of symptoms and sufferings will never be met with in hypochondriacs, even in the most impatient of them. A comparison of the sufferings they complain at various times
when the physician gives them nothing at all or something quite unmedicinal, proves this plainly. But we must deduct something from their exaggeration. At all events, ascribe the strong character of their expression to their excessive sensibility, in which case this very exaggeration of their expression is one of the strong symptoms. তার মানে যতই রোগী বানিয়ে বলুক হাইপোকন্ড্রিয়াক হোক, তার সিমটম যদি টাইম টু টাইম আমরা কম্পেয়ার করি, প্রথম দিন যা বলেছে, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, তাহলে দেখা যাবে যে সে কিছুতেই তার এই বানিয়ে বলার সিমটম গুলোকে এক রাখতে পারছে না। কাজেই এরকম 3-4টে ভিজিটের পর আমরা মোটামুটি কনক্লুশনে এসে যাব কোন সিমটম গুলো তার আসল আর কোনগুলো তার এক্সাগারেশন। কারণ হ্যানিম্যান বলছেন নো মেডিসিনাল সাবস্টেন্স এর মধ্যে দেওয়া হয়েছে, অর্থাৎ আইটেম প্লাসিবো দিয়ে রাখা হয়েছে। তো প্লাসিবো দিয়েও রোগী টাইম টু টাইম যে চেঞ্জ রিপোর্ট গুলো বলছে, এর থেকে আমরা কনক্লুশনে পৌঁছতে পারব। শুধু একমাত্র বলছেন যারা রোগের ভান করবে, excepting insane persons and rascally famous of disease, যদি পাগল হয় সেখানে আমরা পারবো না, এই প্রসেস খাটবে না। আর যদি পুরোপুরি সে রোগ বানায় সেখানেও এই প্রসিডিওর খাটবে না। কাজে এই যে 98 এর ফুট নোটের এই যে অ্যাফোরিজম, 98 অবশ্য ওই অ্যাফোরিজমের মধ্যে পড়ছে, এর ইম্পর্টেন্স আছে, শুধু অ্যাফোরিজম পড়লে আমাদের হবে না। একশো 2তে আছে জিনাস এপিডেমিকাসের কথা, ওটা 104 মধ্যেই পড়ছে। লাস্ট 104 এইখানেই উনি বলেছেন 104 যখন শেষ করলেন যে এইভাবে কেস টেকিং করার পর the most difficult part of the task is accomplished, যদি রোগীর এই কাজটা আমরা করতে পারি। 139 when the physician does not make the trial of the medicine, এটা হচ্ছে ড্রাগ প্রুভিং এর সময়। ড্রাগ প্রুভিং এ অসুস্থ লোকের উপরে ড্রাগ প্রুভিং করলে বা ড্রাগ প্রুভিং এ যে টাইম টু টাইম ট্রিভিয়াল সিমটম গুলো আসে, সেইগুলো ড্রাগের সিমটম না রোগীর ওল্ড সাবস্টেন্স সিমটম, অ্যাক্সেসরি সিমটম, এগুলো বোঝবার কি উপায় সেটা এখানে দেওয়া আছে। 139, 140, 141 এই তিনটেতে আমরা পাবো কেস টেকিং করতে হবে কিভাবে ডিউরিং ড্রাগ প্রুভিং। 150, 150, 51, 52 if a patient complains of one or more trivial symptoms that have been only observed a short time previously, the physician should not regard this as a fully developed disease that requires serious medical aid. A slight alteration in the diet and regimen will usually suffice to dispel such an indisposition. অর্থাৎ ইনডিসপোজিশনের ক্ষেত্রে আমরা কিভাবে কেস টেকিংটা করব, ওই সিমটমটা কতখানি গুরুত্ব দেব, নোট করব, অপেক্ষা করব, দেখব, তবে তারপরে যদি প্রয়োজন হয় তখন ওষুধ দেওয়ার কথা। এটাও কেস টেকিং এর পার্ট। But if the patient complains of a few violent suffering, the physician will usually find on investigation several other symptoms, although of a slighter character, which furnish a complete picture of the disease. এই ট্রিভিয়াল কমপ্লেন গুলো যদি একটু বেশি হয়, মারাত্মক, তাহলে দেখা যাবে তার সঙ্গে আরো কিছু কিছু ছোটখাটো ক্ষুদ্র সিমটম আছে যেগুলো আগে তার টাইম টু টাইম হতো, অর্থাৎ অ্যাক্সেসরি সিমটমও কিছু ফিরে এসছে, এগুলো আমাদের নোট করতে হবে। The worse the acute disease is of so much the more numerous and striking symptoms. কেস টেকিং এ অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে আমরা কি করে সিমটম পাবো, এইখানে আবার বলছেন যত সিরিয়াস অ্যাকিউট ডিজিজ হবে তত তার প্রমিনেন্ট সিমটম আমাদের চোখের সামনে আমরা দেখতে পাবো, যদি আমরা চোখ কান খোলা রাখি। অ্যাকিউট ডিজিজের ক্ষেত্রে আগে বলেছেন, এখানে আবার জোর দিচ্ছেন, অর্থাৎ যত সিভিয়ার ডিজিজ হবে ভয় পাওয়ার কিছু নেই। সিরিয়াস কন্ডিশনে আমরা অ্যাকিউট সিমটম আরো প্রমিনেন্টলি পাই, কারণ রোগী এখানে কিছু আর লুকিয়ে রাখতে পারে না। 176
There are, however, still a few diseases which, after the most careful initial examination, present but one or two severe violent symptoms, while all the others are but indistinctly perceptible. অর্থাৎ এমন কিছু কিছু কেস আমরা ক্রনিক কেস পাবো যেখানে একটা দুটো সিমটম প্রমিনেন্ট, বাকি সিমটম সব ফেক। একটু আগে আমি যেসব ডিজিজের কথা বলছিলাম, in order to meet most successfully such a case as this, which is a very rare occurrence, we are in the first place to select, guided by these few symptoms, the medicine which in our judgment is the most homeopathically indicated. অর্থাৎ এই মোটামুটি টোটালিটির উপরে আমরা যা পাবো, we may not be wholly satisfied, কিন্তু ওর উপরেই আমরা ওষুধ দেবো, তাহলে আরো অ্যাক্সেসরি সিমটম পাওয়া যাবে, তারপরের বার আরো ভালো প্রেসক্রিপশন করা যাবে। এর পরেরটাও 178, কাজে 176, 77, 78 এখানেও ওই ওয়ান সাইডেড ডিজিজের ক্ষেত্রে কিভাবে কেস টেকিং করতে হবে, কিভাবে সিমটমের গুরুত্ব দিতে হবে লেখা আছে। আবার 181, 182, 83 এই অ্যাক্সেসরি ফেনোমেনা সম্বন্ধে কোথায় কি করতে হবে, যখন একটা স্টেট না এদিক না ওদিক স্টেটাস মরবাই এসে দাঁড়িয়েছে তখন কি করতে হবে এবং সেটা কি করে বোঝা যাবে, এগুলো সব এখানে বলা আছে। 184, 192 this is best effected when in the investigation of the case of disease, along with the exact character of the local affection, all the changes, sufferings and symptoms observable in the patient's health and which may have been previously noticed when no medicines have been used are taken in conjunction to form a complete, অর্থাৎ মেডিসিন খেয়ে রুগী এসছে, তার ডিজিজ সিমটম মেডিসিনাল সিমটম মিশে গেছে, এইবারে তাকে ভালো করে কোয়ারি করতে হবে অরিজিনাল ডিজিজ সিমটম কি ছিল ডাক্তারের কাছে যাওয়ার আগে, ডাক্তারের কাছে যাওয়ার পর ট্রিটমেন্ট চলাকালীন কি কি সিমটম এলো, এইবারে ডাক্তারের ট্রিটমেন্ট বন্ধ করার পরে কি কি সিমটম দাঁড়িয়েছে, এই তিনটে কম্পেয়ার করলে তবেই আমরা অরিজিনাল পিকচার পাবো। 198, 199 the mere topical employment of medicines that are powerful for cure when given internally to the ওই লোকাল মেডিসিন দেওয়ার ক্ষতি কি হবে সেটা এখানে বলা আছে, এটাও কেস টেকিং এর মধ্যে পড়ে। 210 of psoric origin are almost all those diseases that I have above termed one-sided, which appear to be more difficult to cure in consequence of this one-sidedness, all their other morbid symptoms disappearing as it were before the single great prominent symptom of this character are what are termed mental diseases. অর্থাৎ মেন্টাল ডিজিজের বিভিন্ন ভ্যারাইটির ক্ষেত্রে কোন ক্ষেত্রে আমরা কোন লক্ষণের উপরে গুরুত্ব দেব, কিভাবে ইন্টেলিজেন্টলি তাদের কেস টেকিং করব, এগুলো বিশদভাবে এখানে বলা আছে। যেমন লোকাল ডিজিজের ক্ষেত্রেও এর আগে বলা আছে, সেই রকম এই কটা অ্যাফোরিজমে মেন্টাল ডিজিজের সম্বন্ধে আলাদাভাবে কেস টেকিং এর কথা বলা আছে। এরপর আসছে 231, 32, 33 এবং 34 অ্যাফোরিজম। এই অ্যাফোরিজমগুলোতে হ্যানিম্যান ইন্টারমিটেন্ট এবং অল্টারনেটিং ডিজিজের কথা বলেছেন। ইন্টারমিটেন্ট ডিজিজ দু ধরনের, একটা ফেব্রাইল ইন্টারমিটেন্ট ডিজিজ আর একটা নন ফেব্রাইল ইন্টারমিটেন্ট ডিজিজ। এই নন ফেব্রাইল ইন্টারমিটেন্ট ডিজিজ এবং অল্টারনেটিং ডিজিজ বেশিরভাগ ক্ষেত্রে ডেভেলপড সোরার জন্যই হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এর সঙ্গে সোরার সঙ্গে সিফিলিসও মিক্স থাকে। এটা যদি আমরা কেস টেকিংয়ের সময় নোট না করি বা সেইভাবে যদি কেস টেকিংয়ের হিস্ট্রি না নিই, তাহলে আমরা ক্রমাগত অ্যান্টিসোরিক ওষুধ দিয়ে যাব, তাতে রুগী আরোগ্য হবে না। অ্যান্টিসোরিক অল্টারনেটিং উইথ অ্যান্টিসিফিলিটিক ট্রিটমেন্ট, এইটাই আমাদের এইসব জায়গায় করতে হবে। কাজেই কেস টেকিংয়ের সময় তার সিফিলিটিক ব্যাকগ্রাউন্ড কি আছে, সিফিলিটিক লেটেন্ট সিমটম কি আছে, এগুলো আমাদের নোট করতে হবে। এই জন্যে বিশেষভাবে এখানে কেস টেকিংয়ের একটা আলাদা ভূমিকা আছে। কোনো কোনো ক্ষেত্রে আবার হ্যানিম্যান বলছেন
এই ইন্টারমিটেন্ট ডিজিজের ইন্টারমিটেন্ট নেচার দূর করার জন্যে কখনো কখনো পোটেন্টাইজ সিঙ্কোনা 2-1 ডোজ দেবার দরকার হয়। এটাও আমাদের কেস টেকিং এর সময় নোট রাখতে হবে। এই নোট না রাখলে পরে আমরা যখন কেসটা ভালো হবে না তখন কি করতে হবে তার পথ হারিয়ে ফেলব। এবারে আসছে 140, 41 এবং 42 অ্যাফোরিজম। এখানে এপিডেমিক ইন্টারমিটেন্ট ফিভারের কথা বলা আছে। এইসব ক্ষেত্রে আমাদের কেস টেকিং যে একটু স্বতন্ত্র হবে, আমরা এগুলো মন দিয়ে পড়লে বুঝতে পারবো এবং এইসব ক্ষেত্রে কোন ধরনের সিমটমের উপরে আমরা গুরুত্ব দেব, রোগীর যখন জ্বর চলছে তখনকার, না যখন জ্বর থাকে না তখনকার সিমটম, এই কথাগুলো এখানে বিশদভাবে বলা আছে। এটা না জানলে আমরা এই ইন্টারমিটেন্ট ফিভারগুলো কিওর করতে পারবো না। উপশম দেওয়া যাবে, কিন্তু সম্পূর্ণ আরোগ্য করতে হলে আমাদের এই অ্যাফোরিজমগুলোর বিশেষ কেস টেকিং ভালোভাবেই জানতে হবে। এরপর আসছে 250। এই 250 অ্যাফোরিজমে আর্জেন্ট রোগীর ক্ষেত্রে কোনো অ্যাগ্রাভেশন হলে সেটা কিভাবে বোঝা যাবে এবং কিভাবে তা ট্যাকল করতে হবে এই কথা এখানে বলা আছে। এটা আমাদের ভালোভাবে জানতে হবে। 253 among the signs that in all diseases, especially in such as are of an acute nature, inform us of a slight commencement of amelioration or aggravation that is not perceptible to everyone, the state of mind and the whole demeanor of the patient. কিভাবে আমরা জাজ করব যে স্লাইটেস্ট ইমপ্রুভমেন্ট হয়েছে, এই কেস টেকিং এর মধ্যে পড়ছে। এটা সুন্দর। এই অ্যাপ্রোচিংটা 253 পড়ে দেখবেন যে এইটা না জানলে এইসব পেশেন্টের ক্ষেত্রে সমান, যেমন মেন্টাল ডিজিজ, তার ক্ষেত্রে মেন্টাল সিমটম প্রথমে একটু বেড়ে যাবে, তাহলে আমরা তার কি করে বুঝবো ইমপ্রুভমেন্টটা হয়েছে। এই ধরনের যখন সেকেন্ড প্রেসক্রিপশন আপনি করবেন, তার রিপোর্টিংটা ওই কেস টেকিং এর মধ্যে ইনক্লুড করতে হবে যে এই জিনিসগুলো এই ওষুধ দেওয়ার পরে এসছে এবং এটা কি ইন্ডিকেট করে, দ্যাট ইজ সাইন অফ ইমপ্রুভমেন্ট। স্লাইটেস্ট বোঝা যাবে কি করে এখানে আছে। 254 এও তাই, স্লাইটেস্ট ইমপ্রুভমেন্ট কি করে বোঝা যাবে। 256 যদি কোনো ফ্রেশ অ্যাক্সিডেন্ট বা সিমটম হয় তাহলে আমরা সেটা কি করে বুঝবো। অর্থাৎ রোগী বলছে আমি ভালো আছি, কিন্তু তার হঠাৎ কাঠের সঙ্গে রক্ত এলো। খুব ইম্পর্টেন্ট অ্যাফোরিজম 256। পেশেন্ট হিসেবে রিপোর্ট দিচ্ছে রাত্রেও আমি খুব ভালো আছি, সব দিক দিয়ে ভালো আছি, কিন্তু আপনি তাকে পরীক্ষা করুন, লাংসের ক্যাভার্নাস ব্রিদিং বেড়ে গেছে, তার হিমোপ্সিস বেড়ে গেছে, তার ওয়েট লস হয়েছে। কোনো দিক দিয়ে ডাক্তারি শাস্ত্র মতে ভালো বলা যায় না, কিন্তু পেশেন্ট বলতে ভালো হয়। এই ক্ষেত্রে কিভাবে তার এই বক্তব্যকে আমরা গ্রহণ করব, কোনটা করবো না, সেটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। 278 সিলেকশন অফ ডোজের প্রসঙ্গে আমরা কিভাবে পেশেন্টকে অবজার্ভ করবো। 278 শুধু ওই ডোজের কথা, ডোজের জন্য পেশেন্টকে অবজার্ভ করতে হবে কিভাবে। এই এতগুলো অ্যাপ্রোচিংয়ে অর্গাননে বলা আছে। সেই রকম ক্রনিক ডিজিজেও বহু জায়গায় আছে, আমি তার মধ্যে দু একটা জায়গায় শুধু বলব। একটা প্যারাগ্রাফ আছে, even some gross errors of diet, taking cold, the appearance of weather especially rough, wet and cold or stormy, or even the approach of autumn, if ever so mild, but more yet winter, and a wintry spring, and then some violent exertion of the body or mind, but particularly some shock to the health caused by some severe external injury or a very sad event,
that bowed down the soul, repeated fright, grief, great grief, sorrow, and continuous vexation often cause in a weakened body the reappearance of one or more of the ailments which seem to have been already overcome. যা আপাত দৃষ্টিতে মনে হয়েছিল রোগীর ভালো হয়ে গেছে, সেইগুলো আবার ফিরে এসছে। And this new condition was often aggravated by some quite new concomitant. আরো কিছু নতুন concomitant symptom এলো, which if not more threatening than the former one, which had been removed homeopathically, were often just as troublesome and now more obstinate. নতুন সিমটম দেখা দিতে পারে যেগুলো আরো ট্রাবলসাম এবং অবস্টিনেট হবে, যেগুলো আগে আপনার ওষুধে চলে গিয়েছিল। এটাই প্রমাণ করছে যে আপনার রোগ ভালো হয়নি। This would be especially the case whenever the seemingly cured disease had for its foundation a sora which had been more fully developed. When such a relapse would take place, the homeopathic physician would give the remedy most fitting among the medicines then known as if directed against a new disease, and this would again be attended by a pretty good remission. অর্থাৎ আপনার জ্ঞান বুদ্ধি মতো যদি আপনি শুধু টোটালিটি মিলিয়েই দেন, এবারেও আপনার রিলিফ হবে। In the former case, however, in which merely the trouble which seemed to have been removed were renewed, the remedy which had been serviceable the first time would prove less useful. এবারে আর আগেকার ওষুধ কাজ করবে না, and when repeated again it will be still less helpful. Then perhaps even under the operation of the homeopathic remedy which seemed best adapted, and even where the mode of living had been quite correct, new symptoms of disease would be added which could be removed only inadequately and imperfectly. Yeah, these new symptoms are at times not at all improved, especially when some of the obstacles above mentioned hinder recovery. অর্থাৎ অবস্ট্যাকল থাকলে ইন স্পাইট অফ আওয়ার বেস্ট এফোর্ট পেশেন্ট সারবে না। সেক্ষেত্রে এই সিমটম যে টাইম টু টাইম রিঅ্যাপিয়ার করছে, এর থেকেই আমাদের বুঝতে হবে যে রুগী আমরা ভালো করতে পারিনি। তারপরেই আছে যে এই সময় যদি পেশেন্ট চেঞ্জ হয়ে যায় কিংবা তার মনে কোনো ফুর্তির কারণ ঘটে, তাহলে অ্যাপারেন্টলি একটা পিরিয়ড আসবে যখন রুগী বলবে আমি ডাক্তার ভালো আছে, আমার কোনো কমপ্লেন নেই, লিউসিড ইন্টারভাল। এই সময় উনি বলছেন না, আপনি ছেড়ে দেবেন না, ওকে ডাকুন, ওকে জিজ্ঞেস করুন, দেখা যাবে ওই প্রিভিয়াস সিমটম আগের কিছু কিছু অফ অ্যান্ড অন আসতে যাচ্ছে আসতে বুঝবেন কিওর হয়নি। অর্থাৎ লিউসিড ইন্টারভেলে রুগী ভালো থাকা বলা সত্ত্বেও আমরা কি দেখে বুঝবো রুগী ভালো হয়নি, এটাও কেস টেকিং এর অংশ। আর একটা জায়গায় পড়ে আনছে পেজ নাম্বার 121, এখানে পরিষ্কার কেস টেকিং এর কথাই বলা, with the great conscientiousness which should be shown in the restoration of a human life endangered by sickness more than in anything else, the homeopath, if he would act in a manner worthy of his calling, should investigate, এই দেখুন পরিষ্কার ইনভেস্টিগেটের কথাই বলা আছে, ফার্স্ট the whole state of the patient, the internal cause, that means the miasmatic cause, as far as it is remembered, and the cause of the continuance of the ailment, maintaining cause, his mode of life, his quality as to mind, soul and body, together with all his symptoms, and then he should carefully find out in the work on chronic disease as well as in the work of Mathematica a remedy covering in similarity as far as possible all the moments, or at least the most striking and peculiar ones. এরপরে উনি বলেছেন এখানে ওই ক্রনিক ডিজিজ বা ম্যাথমেটিকা পিউরো ফলো করে ড্যাক্সলেট করতে হবে, রেপার্টরির উপরে নির্ভর করতে না বলেছে, কারণ রেপার্টরি আমাদের একটু গাইড করে যে এই সিমটমটা কোন কোন জায়গায় আছে থাকতে পারে, এছাড়া রেপার্টরি হেল্পফুল নয় এখানে বলা আছে। কিন্তু এই যে ইনভেস্টিগেশনে আলাদা করে বলা আছে, এইগুলো গুরুত্ব দেওয়া কোন ক্ষেত্রে, এইরকম সিফিলিসের ক্ষেত্রে সিফিলিস কিওর হয়ে গেছে কিনা, যখন আপনার কাছে এলো সেকেন্ডারি স্টেজ, তার প্রাইমারি স্টেজে সিফিলিস সেরেছে কিনা,
বা সে যে বলছে হ্যাঁ আমি অ্যালোপ্যাথিক ইঞ্জেকশন নিয়েছিলাম বা অমুক করেছিলাম ভালো হয়ে গেছে, তার সাইন পেনিসে সে স্কার মার্ক থাকবে। যদি বিউবে ভালো হয়ে থাকে সেখানে স্কার মার্ক থাকবে, তাতে বোঝা যাবে রোগী কিওর হয়নি, রোগীর এখনো সেই স্কার মার্ক রয়েছে, অর্থাৎ ওই আলসার আবার ফিরে আসার সম্ভাবনা। এই যে কোন ক্ষেত্রে আমরা কি করে সাইকোসিসের ক্ষেত্রে কি করে কেস টেকিং করবো, অ্যাকিউট গনোরিয়া কি আর সাইকোটিক গনোরিয়া কি, এটা ডিফারেন্স কি করে করবো, সব এতে আছে, এগুলো কেস টেকিং এর মধ্যে পড়ে। এই সবগুলোকে যদি আমরা একসঙ্গে নিয়ে তবে কেস টেকিং একটা আমরা প্রোফর্মা তৈরি করি, তবেই এটা কমপ্লিট হবে, তা না হলে কমপ্লিট হবে না। যাই হোক, এবারে আমরা দেখি কেস টেকিং এর এই যে স্টেপগুলো উনি বলেছেন সেইগুলো নিয়ে একটু আলোচনা করা যায়, বিচার করা। যেমন ডক্টর নাথ বলেছেন 83 তিনি উনি বলছেন সাউন্ড সেন্সেস, অ্যাটেনশন ইন অবজার্ভিং, ফ্রিডম ফ্রম প্রেজুডিস অ্যান্ড ফিডেলিটি ইন ট্রেসিং দি পিকচার অফ দি ডিজিজ, এই কটা অ্যাডিশনাল কোয়ালিফিকেশন ফিজিশিয়ানের থাকা দরকার কেস টেকিং করার জন্য। হোমিওপ্যাথিক আগে যে কোয়ালিফিকেশনের কথা বলেছেন, নলেজ অফ ডিজিজ, নলেজ অফ মেডিসিন ইত্যাদি ইত্যাদি, সেগুলো না, তাছাড়াও স্পেশাল কোয়ালিফিকেশন লাগে। কেন? সাউন্ড সেন্স, আমাদের চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, যদি এই সেন্সগুলো সব ঠিক না থাকে, তার সঙ্গে আবার সিক্স সেন্সের ব্যাপারও আছে, যদি না থাকে তাহলে আমরা কিন্তু প্রপার কেস টেকিং এ পৌঁছান। যেমন আমি কানে যদি কম শুনি, যেটা অ্যাকচুয়ালি আমি এখন কম শুনি আমার মেনিয়া ডিজিজের জন্য, সেক্ষেত্রে একটা আনকনসিয়াস পেশেন্টের, মিউরিয়েটিক অ্যাসিড পেশেন্টের আস্তে আস্তে এই মর্নিং শব্দ আমি শুনতে পাবো না, মিউরিয়েটিক অ্যাসিড সিলেকশন করা আমার হবে না, কারণ ওই রকমই প্রস্টেটেড, ওই রকমই ডেবিলিটেটেড অ্যাসিড ফস নয় কেন, অন্য ওষুধ নয় কেন। সেই রকম যদি আমার নাকের ঘ্রাণ শক্তি কম হয়, তাহলে বাড়িতে ঢুকেই পাইরোজেন, আর্সেনিকের দুর্গন্ধ আমরা পাবো না। চোখ থেকেও যদি আমরা পেশেন্টের কোন স্পেশাল ফিচার অবজার্ভ না করি, আমার চোখের চানি পড়ে, তাহলে জিঙ্কা মেডেলেগমের পায়ের আঙুল লাফানো কিংবা অ্যাগারিকাসের ফেসিয়াল মাসল টুইসিং এর আমাদের চোখে পড়বে কি করে? কেস টেকিং করতে যে একটা রুগী অন্য ট্রাভেলের জন্য আসছে, তার এই ফেসিয়াল টুইসিং দেখে অন্যান্য সিমটম মিলিয়ে অ্যাগারিকাস দিয়ে পেশেন্ট ভালো হয়, তো এই অবজারভেশন আসবে না যদি আপনার চোখের প্রমাণ থাকে। তো এই জন্য এই স্পেশাল সেন্স গুলো সব ভালো থাকা দরকার, তা না হলে হবে। ফ্রিডম ফ্রম প্রেজুডিস খুব সাংঘাতিক কথা, খুব শক্ত ব্যাপার। যত আমরা অভিজ্ঞ হই তত আমাদের মধ্যে প্রেজুডিস গ্রো করে। কোথায় প্রেজুডিস কমে যাবে তা না, এখন এসেন্সিয়ালের যে প্রেজুডিস, এসপিদের পেজের প্রত্যেকের প্রেজুডিস কিছু হয়েই গেছে এবং তা মুক্ত হওয়া খুব শক্ত ব্যাপার। যেমন একটা রুগী এসে বলল, এটা বাস্তব ঘটনা, যে সমস্ত ডায়াগনোসিস হয়েছে, এমআরআইটাই হয়েছে, মোটর নিউরন ডিজিজ। একজন আমাদের ছাত্রবন্ধু নিয়ে, এখন মোটর নিউরন ডিজিজ যেহেতু সঙ্গে সঙ্গে কস্টিকাম, জেলসিমিয়াম, ল্যাকেসিস, প্লামাম, জিঙ্কা, এই সব ওষুধের মধ্যেই আমার বন্ধুবরের মাথা ঘুরছে। এই কটা ওষুধ বাইরে তিনি আর যেতে পারছেন না। ন্যাচারালি কেস টেকিং কিরকম হবে বুঝতে পারছেন, রোগীকে জোর করে এই কটা ওষুধের যে কোনো একটার মধ্যে ফিক্স করা, তাহলে কেস টেকিং কি ঠিক হবে? কিন্তু সেই রোগীর বোধহয় আমার বইতেই আছে, আমার প্রেসক্রিপশন ছিল অ্যাকোনাইট, বাঁকুড়ার হসপিটালের চিফ অ্যাটেন্ডেন্ট, তার ছেলে প্যারাপ্লিজিয়া, কোমর থেকে নিচে পর্যন্ত একদম কমপ্লিট। তার হিস্ট্রি সাডেন অনসেট ভায়োলেন্স হলো, তারপর দিন সকালে রাত্রে বেশ জ্বর। এই সাডেননেস, ভায়োলেন্সনেস আর তখনকার ড্রাই কোল্ড উইন্ড, এই কজেশনের উপর বেস করে অ্যাকোনাইট দিয়েছিলাম। পরে তার হয়তো অন্য ওষুধের কথা ভাবা যাবে, কিন্তু থ্যাংক গড অ্যান্ড থ্যাংকস টু হ্যানিম্যান, সেই অ্যাকোনাইটই তাকে 12 আনা আরোগ্যের পথে নিয়ে যায়। তো এটা কি করে ওই প্রেজুডিস মাইন্ডে সম্ভব হবে? ওই জন্য ফ্রি ফ্রম প্রেজুডিস হওয়া বড্ড শক্ত। বিশেষ করে দিন গেলে আমরা পরপর যেন
প্রেজুডিস হয়ে যায়। যেমন আমার এখন প্রেজুডিস, রোগী এলেই আমি তার মধ্যে হয় ছোড়া খুঁজি, নাহলে সাইকোসিস খুঁজি, না সিফিলিস। যেমন এখানে আমার এক ছাত্র বন্ধু আছেন, তিনি কিছুদিন আমার কাছে চিকিৎসা করছিলেন। আমি একদিন তাকে বললাম যে তুমি তো পুরো সিভিলিজম, তুমি সিভিলিজম খাও। তো আমাকে তিনি জিজ্ঞেস, স্যার আপনি আমাকে সিভিলিজম বললেন কেন? আমাকে দেখেই কি করে সিভিলিজম? তো এইরকম আমার রোগ হয়ে গেছে, সবকে দেখলেই হয় ছোড়া ভাবি, না সিভিলিস ভাবি, না সাইকোসিস ভাবি। তো এই প্রেজুডিস তো এসে যাই অভিজ্ঞতা থেকে খানিকটা। তো যাই হোক, ফ্রিডম ফ্রম প্রেজুডিস, অ্যাটেনশন ইন অবজার্ভিং। যদি অ্যাটেন্টিভ অবজারভার আপনি না হন, পেশেন্টের আইডেন্টিটি আর ইন্ডিভিজুয়ালাইজিং ফিচার্স আপনার চোখে পড়বে না। প্রোফাউন্ড মেলাঙ্কলি একটা লোক এসে বলবে না ডাক্তারবাবু আই এম সাফারিং ফ্রম প্রোফাউন্ড মেলাঙ্কলি। তার আপনার চেম্বারে ঢোকা, আপনার কাছে বসা, কেস হিস্ট্রি বলা এবং উঠে যাওয়া, এর ভেতর থেকে আপনি অবজার্ভ করলেই দেখতে পারবেন যে তার মুখে একবারও আপনি হাসি দেখেননি, চেষ্টা করেও হাসাতে পারেননি, আর যেন একখানা কালো মেয়ে একটা মুখের উপর বসে। আনলেস ইউ অবজার্ভ ইট, আপনি শুধু তার কাছে জিজ্ঞেস করছেন আর লিখে যাচ্ছেন, শুধু লিখেই যাচ্ছেন। তার এক্সপ্রেশন, ফেসিয়াল এক্সপ্রেশন, তার অরাম মেটালাকের মতো নবী নূর, গ্লাভেলা, প্রমিনেন্ট কেলিয়াস, এসব আপনার চোখে এলো না। আপনি শুধু কেস টেকিং করে যাচ্ছেন মেকানিক্যাল। এসব ইন্ডিভিজুয়ালিজম ফিচার্স অ্যাটেন্টিভ অবজারভার ছাড়া কি করে দেখা সম্ভব? অনেক কিছুই পাওয়া যায় যদি অ্যাটেন্টিভলি অবজার্ভ করা যায়। আমাকে তো অ্যাকিউট কেসে যখনই আমার ছাত্র বন্ধুরা বলেন ফেলিওর হচ্ছে, আমি তাদের এক কথাই বলি, রুগীর পাশে যে বসো, গেট সামথিং, ইউ উইল গেট। তুমি সিমটম পাবে, ইন্ডিভিজুয়াল ফিচার পাবে, কিন্তু রুটিন জ্বর, মাথা ব্যথা, কাশি, বুকে ব্যথা আর জল খাচ্ছে, এর উপরে প্রায় নেওয়া হবে না। তুমি তার ইন্ডিভিজুয়াল ফিচার খুঁজলে পাওয়া যায়। আমরা এরকম সারা জীবন ভোর দেখছি। অ্যাটেন্টিভলি অবজার্ভ করলে তবেই আর্সেনিকের ফ্যাস্টিডিয়াসনেস পাওয়া যায়। রুগী বসছে আর সবসময় হাত দিচ্ছে না আপনার চেয়ার টেবিল কোনো জায়গায়, বসেছে, বসার আগে চেয়ারটাকে ভালো করে একটু ঝেড়ে ঝেড়ে নিয়ে এই সোজা হয়ে পড়ছে, কারোর গায়ে টায়ে কোথাও না লাগে। এ কি বলে দেবে আমি খুব ফ্যাস্টিডিয়াস? জিজ্ঞেস করলে বলবে যে হ্যাঁ আমি বাড়িতে সব গুছিয়ে গেছি দেখ, কিন্তু আপনার চোখে তো দেখাই যাচ্ছে কি ধরনের এক্সট্রা অর্ডিনারিলি ফ্যাস্টিডিয়াস সেই রুগী। আপনার চেয়ার যতই ঝকঝকে থাক, তার স্বাতন্ত্র বজায় রেখে কাজী অ্যাটেনশন ইন অবজার্ভিং অ্যান্ড ফিডেলিটি ইন ট্রেসিং দি পিকচার অফ দি ডিজিজ। রুগী যা বলছে আপনার জানা থাক না থাক, বিশ্বস্ততার সঙ্গে কেস টেকিংটা করতে। ওই যেমন আমি বললাম যে ইয়নিং এর সঙ্গে হাত, আমার জানা নেই, আচ্ছা বেশ, আমি সেই কথাটা তো যা রুগী বলছে তাই লিখবো, জানা না থাকে রেকর্ডই দেখবো। সেই জানা না থাকলে আমরা আমাদের মতো করে লিখিনি। যেমন পেশেন্ট বলছে সেন্সেশন অফ কোল্ড নীল, আমার সমস্ত শরীরে মাঝে মাঝে রাতে মনে হয় ঠান্ডা সুঁচ ফোটাচ্ছে। আপনি ঠান্ডা কথাটা বাদ দিয়ে সুঁচ ফোটাচ্ছে লিখলেন, বুঝুন এবার নিজের স্বপনে নিজে করলেন। আর্জেনাল ন্যাটিকাম, হিপার সাল বা অ্যাসিড নাইট্রিক এইসব ওষুধ আসবে। আর যদি কোল্ড নিডল লিখতেন তাহলে 11টা থাক। তো কাজী এই ফিডেলিটি ইন ট্রেসিং দি পিকচার অফ দি ডিজিজ, এই বিশ্বস্ততার সঙ্গে রুগী যা বলছে আপনার জ্ঞান বুদ্ধিতে করুক না করুক, আপনি তাকে জোর করে আপনি যা চাইছেন ইগনেশিয়া তার মধ্যে ফেলেন, সে যা চাইছে আপনি তার মধ্যে ফেলেন। কাজী এই ফিডেলিটি ইন ট্রেসিং দি পিকচার অফ ডিজিজের গুরুত্ব এইবারে 98-এ আবার কতগুলো অ্যাডিশনাল কোয়ালিফিকেশনের কথা বলেছেন, এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ। এই কেস টেকিং করার জন্য পিকুলিয়ারিটি পাওয়ার জন্য উনি কি বলছেন, ফর দিস কমপ্লিট পিকচার অ্যান্ড ইটস পিকুলিয়ারিটিজ ডিম্যান্ড স্পেশাল সার্কামস্পেকশন, ট্যাক্ট, knowledge of human nature, caution in conducting the inquiry, and patience in an eminent degree. দারুণ দারুণ মূল্যবান কথা। আজকালকার যুগে মানুষের চরিত্র না জেনে যদি কেস টেকিং করতে যান আর যদি সেইভাবে পেশেন্টের ট্রিটমেন্ট করেন, কনজিউমার অ্যাক্টের আওতায় আমরা পড়েছি, যে কোনো সময় ফেসে যাওয়ার সম্ভব। এটা মাথায় রাখবেন। আগে ছিল না, এখন কিন্তু আমাদের অনেক বেশি সতর্ক হওয়ার প্রয়োজন হয়। কাজে কেস টেকিং এর সময় থেকে আরম্ভ করে এই ট্রিটমেন্ট চলাকালীন আমরা যেন সবসময় সতর্ক থাকি। এই যে হ্যানিম্যান বলছেন হিউম্যান নেচার,
আজকালকার মানুষের মানসিকতা সম্বন্ধে আমাদের সচেতন হতে হবে। হ্যানিম্যান সারা জীবনে বলছেন, আমি একজনও কৃতজ্ঞ রোগী পাইনি। এবারে ভাবুন, আজকাল আমাদের যুগে ক্রেতা বিক্রেতার সম্পর্ক যেখানে হয়েছে, রুগী এসে মনে করেন টাকা দিচ্ছে, তার চিকিৎসা করছে, ডাক্তার রোগ ভালো করতে না পারলে তার সম্পূর্ণ দোষ। এই যে ক্রেতা বিক্রেতার রিলেশন, এর মধ্যে কি একটা ফ্রি আন্ডারস্ট্যান্ডিং গড়ে উঠতে পারে? রুগী কি আপনার উপরে আগেকার দিনে সেই বিশ্বস্ততা, সেই নির্ভরতা আছে? আমরা ছোটবেলায় দেখেছি, বাড়িতে একদম ভালো ডাক্তারের ব্যাস, রুগী সেইখানে অর্ধেক ভালো হয়ে যায়। অমুক ডাক্তারও এসছেন রে, রুগী প্রায় আনকনসিয়াস ছিল, সে চেয়ে দেখছে যে এবারে আমি বেঁচে যাবো। এখনকার অ্যাটিটিউড হয়েছে, টাকা দিচ্ছি, সব ইনভেস্টিগেশন করেন, ট্রিটমেন্ট করেন, রুগী ভালো করেছে। তো এইখানে যদি হিউম্যান নেচার না বুঝে, এই যে ট্যাক্টফুল না হয়ে স্বামীর সামনে, এই স্ত্রীর সামনে স্বামীকে জিজ্ঞেস করছেন, আপনার স্ত্রীকে অল্প কথা ছোট ছোট যান, উনি কি রাগি বেশি? না, উনি রাগটা করেন না বেশ। ওখানে তার উপায় নেই স্ত্রীর সামনে রাগি বলা, তাহলে তার বাড়িতে যে উপায় থাকে, এইটুকু আমরা যদি আজ না বুঝি তাহলে কি করে হবে? আপনি তাকে একটু বাইরে বের করে বা পরের বার যখন আসবেন তখন জিজ্ঞেস করবেন স্বামীকে, আপনার স্ত্রী মেয়েরা, বাবা বলবেন না ডাক্তারবাবু, একটা কথা বললে বা আসতে নেবে জিনিসপত্র ভেঙে তুলে ফেলবেন, চুল ছিঁড়বেন, মাথা ঠুক, এ কথা কি আপনার সামনে বলবে? আমাদের ট্যাক্টফুল হতে হবে। আর কষা, সাবধানতা, কোন সময় কোন কথা তাকে জিজ্ঞেস করব। ছেলে সিগারেট খায় কিনা, এই আজকালকার ড্রাগ অ্যাডিকশন আছে কিনা অ্যালকোহলের ক্ষেত্রে, বাবা মার সামনে জিজ্ঞেস করলে ছেলে কি বলবে? না, তার বাবা মা যদি এটা বলে, সে বাড়িতে যে আর কি দ্বিতীয়বার আমার চেম্বারে আসবে? এগুলো আমাদের আলাদা, বাবাকে মাকে সকলকে আলাদা আলাদা এনকোয়ারি করে জেনে নিতে হবে। এই যে প্রতিটা কথা উনি বলেছেন, তখনকার দিনে যা প্রস্তুত ছিল, এখন তার থেকে অনেক অনেক বেশি প্রয়োজন। এই কথাগুলো আমরা যদি মাথায় রেখে চলি, সাবধানতা অবলম্বন না করি, মেকানিক্যালি জিজ্ঞেস করে যায়। আমি তো বেশিরভাগ একটা ছেলের স্কিন ডিজিজ দেখাতে এসছে সল্টলেকে, পায়ে একটা একজিমা, এক জায়গায় চিকিৎসা করছিলেন, মারাত্মক ভাবে মারাত্মক ভাবে বেড়ে গেছে, পাটা ফুলে সাংঘাতিক এসছে। তার বাবা নিয়ে এসছেন, আমার বাড়ির কাছাকাছি থাকা, খুব জানাশোনা। তার বাবা বলছেন, তুই বল তোর কি জানা এটা। বাবাকে বাইরে, তুমি বাইরে। তার বাবা বাইরে যে গেটের সামনে দাঁড়িয়ে, তার কিন্তু কোনো প্রাইভেসি নেই। এটা এরকম 2 বছর আগে একটা প্রশ্ন হয়েছিল, তারপর চুল কেটেছিলাম, আবার একটু মরণ টরণ লাগিয়েছিলাম ভাড়া। তার মানে এই কথা বলার জন্য তুমি তোমার বাবাকে বাইরে যেতে বললে, কিন্তু তো কোনো প্রাইভেসি কোনো ব্যাপার ট্যাপার নেই। চুপ করে। তারপরে আমি অনেকক্ষণ ওকে জিজ্ঞেস করছি, তুমি এই কথাটা আমার বলো তো, তোমার এর মধ্যে বাবার সামনে না বলার মতন কি হয়েছে, এমন কি কারণ ঘটে? না, তা কিছু না, আমি স্কিন ডিজিজটা কোথা থেকে কি করে পেলাম, তুমি হয়তো বাবা বাড়ি দিয়ে জিজ্ঞেস করবে, সেই জন্য বাবার সামনে। তাহলে বুঝুন, একটা চর্মরোগের ক্ষেত্রেও ছেলে বাবার সামনে, ইয়ং অ্যাডাল্ট ছেলে কলেজে পড়ে, বাবার সামনে বলবে না। আর সেখানে আমরা যদি মা বাবা সবার সামনে ছেলের সবার চরিত্র নিয়ে জিজ্ঞেস করি, ডু ইউ এক্সপেক্ট যে আপনি কারেক্ট ইনফরমেশন পাবেন? পাবেন। সেই জন্যই আমাদের এইসবগুলো ট্যাক্টফুল হয়ে করতে হবে। এবারে এই কেস টেকিং করার সমস্ত হয়ে যাওয়ার পর কোন সিমটমে জোর দিতে হবে, কি করতে হবে, হ্যানিম্যানের ওই 83 থেকে 104 অ্যালগরিদমের মধ্যে সবই আছে। স্ট্রেঞ্জ, রেয়ার, পিকুলিয়ারের উপর জোর দিতে হবে। এই সমস্ত কালেকশনের পর আমাদের কাজ হচ্ছে ইন্টারপ্রিটেশন অফ সিমটম, অ্যানালিসিস অ্যান্ড দেন সিনথেসিস। ইভ্যালুয়েশন, ইন্টারপ্রিটেশন, অ্যানালিসিস, ইভ্যালুয়েশন, সিনথেসিস। ইন্টারপ্রিটেশন কে পেশেন্ট যার সিমটম বলে গেল সেইভাবেই লিখে নিলে আপনার কার্য সিদ্ধি না হতে পারে। কংক্রিট এক্সাম্পল বলছি, ইরাপশন, স্কিন ডিজিজ, সারাদিনে বাড়ে, রাত্রে সারাদিনে বৃদ্ধি, রাত্রিবেলায় কম থাকে। আমার অ্যাসিস্ট্যান্ট কেস টেকিং করেছেন, রুগীও সেই কথা বলছে। তাকে জিজ্ঞেস করলাম, কারণ এটা পিকিউলিয়ার, জেনারেলি স্কিন ডিজিজ রাত্রে বাড়ে। আর এই রুগীর ক্ষেত্রে পেশেন্ট তো বলছে, আমার অ্যাসিস্ট্যান্ট যিনি হিস্ট্রি লিখেছেন তিনিও বলছেন
যে রাত্রে ভালো, তো রাত্রে ভালো থাকে, আপনি এবারে রেফারি করে রাত্রে ভালো থাকার ওষুধ দিন, রুগী সারবে। কারণ রাত্রে ভালো থাকাটা ঘটনা নয়, ঘটনা হচ্ছে ওকে কোয়ারি করে জিজ্ঞেস। আমি বললাম রবিবার দিন কি হয়, অন্যান্য দিন তো অফিস যান, 10টা 5টা ডিউটি থাকে, রবিবারে তো বাড়ি থাকে, সেদিনও কি সারাদিন চলবে? না ডাক্তার, সেদিনও কিন্তু কম। শনিবারে না, শনিবারে বিকালে বাড়ি যে তারপরে কম থাকে। তাহলে তো রাত্রিটা ফ্যাক্টর না, তাহলে আপনার ফ্যাক্টর অন্য কিছু। আচ্ছা, আপনার কি তখন একটা ডাইরেক্ট প্রশ্ন করতে হয় এইসব ক্ষেত্রে, তার যখন কিছুতেই রোগীর কাছ থেকে বের করা গেল না, তাহলে কি এটা মনে বলা যায় যে আপনি যখন জামা কাপড় খোলেন তখন ঠিকই বলেন, আমি এই জামা কাপড় পরলেই চুলটা যাব, আর যখন এটা খুলে ফেলি তখন। তাহলে দেখুন কোথায় নাইট অ্যামিলিনেশন এসে দাঁড়ালো অ্যামিলিনেশন বাই আনড্রেসিং। যদি ইন্টারপ্রেট যদি ঠিক মতো না করা যায়, রং সিমটম, রং রেপার্টিটেশন অ্যান্ড রং ড্রাগে এসে পৌঁছবে। সেই জন্য আমাদের ঠিক মতো ইন্টারপ্রিটেশন করতে হবে, তারপরে প্রত্যেকটা সিমটমকে অ্যানালাইজ করতে হবে, কিভাবে শুরু হয়েছে, কিভাবে এসে দাঁড়িয়েছে, এখন কি হবে। তারপরে ইভ্যালুয়েশন। কেন যেভাবে বলেছেন, আমরা যত জেনারেল পাবো তার মধ্যে মেন্টাল তো প্রমিনেন্ট, আনকমন জেনারেল গুলো আগে নেব, তারপর কমন জেনারেল নেব, আনকমন পার্টিকুলার নেব, কমন পার্টিকুলার নেব। এই সমস্ত সিমটম নিয়ে এরপরে সিনথেসিস কি দাঁড়ালো, অর্থাৎ কজেশন কি ফান্ডামেন্টাল কজ থেকে এসছে, কি এক্সাইটিং কজ আছে, কি মেনটেনিং কজ আছে। এইবারে বর্তমান সিমটম টোটালিটি এর সঙ্গে যোগ করুন এদিকটা এদিকটা। এই যে এতক্ষণ ইভ্যালুয়েট করে সিনথেসিস করে ফার্স্ট মেজর ইলনেস কি, জন্মের পরে প্রথম মেজর কমপ্লেন কি, খুব গুরুত্বপূর্ণ। কারণ লেটেন্ট সাইকোসিস থাকলে প্রথম ম্যানিফেস্টেশন জয়েন্টে ব্যথা ব্যথা, রিউমেটিক ফিভার ইত্যাদি। যদি সিফিলিটিক ম্যানিফেস্টেশন হয় তাহলে কোনো একটা ডিস্ট্রাকটিভ প্রসেস তার ম্যানিফেস্টেশন, যেমন অথবা নকটার্নাল বোন পেন। দেখবেন অনেক বাচ্চার ইতিহাস রাত্রে পায়ে ভীষণ যন্ত্রণা, দড়ি দিয়ে বেঁধে রাখতে হয়। তো এই যে প্রথম মেজর কমপ্লেন গুলো কি, তার থেকে কিন্তু তার মায়োমেটিক ব্যাকগ্রাউন্ড, ইনহেরিটেন্স ভালো বোঝা যায় এবং প্রথম ম্যানিফেস্টেশন বুঝিয়ে দেয় অ্যাট প্রেজেন্ট কোন মায়োজম তার মধ্যে প্রিডমিনেট করছে। তো কাজেই এই কজেশনের সাইডটা প্লাস এই টোটালিটির সাইডটা, এই দুটোকে মেশান, মিশিয়ে যে পিকচার এলো, দ্যাট ইজ দি ইন্ডিভিজুয়ালিটি অফ দি পেশেন্ট। এই ইন্ডিভিজুয়ালিটি থেকে ডায়াগনোসিস তো তার অনেক আগেই হয়ে গেছে। এই ইন্ডিভিজুয়ালিটি থেকে আমরা তার প্রথম প্রেসক্রিপশন, দ্বিতীয়বারে যখন আসবে সেকেন্ড প্রেসক্রিপশন, তার একটা প্ল্যান অফ ট্রিটমেন্ট, চেঞ্জ ইন দি প্ল্যান অফ ট্রিটমেন্ট যখন দরকার। অর্থাৎ প্রথম দিনই আপনি ডায়াগনোসিস করেছেন যে এটা সোরা এবং সিফিলিস মিক্সড, এইবারে ট্রিটমেন্ট চলার প্রথম প্রেসক্রিপশন আপনার হয়তো হলো, তখনকার মতো প্রমিনেন্ট ছিল সোরা, অ্যান্টিসোরিক মেডিসিন কিছু দিয়েছেন বা সোরা সিফিলিস মিলিয়ে একটা ওষুধ দিয়েছেন, যেমন টিউবারকুইনাস। দেওয়ার পর তারপরে যে সিমটম দাঁড়ালো কিছুদিন পরে যে তার এগুলো সব কমে গেছে, এইবারে তার হয়তো একটা কোনো সিফিলিটিক ম্যানিফেস্টেশন দেখা দিল, যেমন নকটার্নাল বোন পেন বললাম, বা অন্য কোনো সিফিলিটিক সিমটম, রাত্রে ঘুম হচ্ছে না ইত্যাদি। তখন টিউবারকুইনাসের কমপ্লিমেন্টারি হিসেবে সিফিলিনাম বা অরামেটালিগাম বা স্ট্যাভিগ্রিয়া অন্য কোনো ড্রাগ আসতে পারে। এইভাবে আপনি লাইন একটা প্ল্যান অফ ট্রিটমেন্টও আপনি ঠিক করতে পারলেন এবং ফাইনালি পেশেন্ট এইভাবে চেঞ্জ ইন দি প্ল্যান অফ ট্রিটমেন্ট করে করে তখন ফাইনালি একটা অ্যান্টিসোরিক দিয়ে তাকে কিওর করা হবে, তখন তার ওইসব ট্রিভিয়াল কোনো সিমটমও থাকবে না এবং তখনই আমরা তাকে কিওর বলতে পারবো। এইভাবেই কেস টেকিংকে আমাদের কাজে লাগাতে হবে। কেস টেকিং যদি মেকানিক্যাল হয়, কেস টেকিং যদি ওই জিজ্ঞেস করছি জন্মের থেকে আরম্ভ করে, যেমন কারো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্টের পরে এখন যদি তার সমস্ত ফ্যামিলি হিস্ট্রি কেউ লিখে আনে, তার যেমন কোনো অর্থ হয় না, তেমনি একটা কনিক ডিজিজ, সেই কনিক ডিজিজের ট্রিটমেন্ট ক্ষেত্রে অ্যাট প্রেজেন্ট বর্তমান সিমটম ছাড়া আর কিছু নেই, এক্ষেত্রেও তাকে কিওর করা অসম্ভব হয়ে পড়ে। এই বলে আপনাদের সকলেরই অভিজ্ঞতা আছে কেস টেকিং। কেস টেকিং বলে 1 ঘন্টা 2 ঘন্টা শেষ করা যায় না। কাজেই আমি সামনে যা বললাম, কোথায় কতটুকু কোন ক্ষেত্রে আমাদের গুরুত্ব দিতে হবে, কিভাবে
কেস টেকিংটা করতে হবে এই বলে